তোলাবাজি থেকে হুমকি, বাড়ি ভাঙচুর থেকে দাদাগিরি, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাঁচির কাছে একটি রিসর্ট থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। আমার নিজস্ব চারখানা ব্যবসা বন্ধ করে দিয়েছে, বলেছে যেনকে বিজেপি আসবে সিঙ্গে সে ব্যবসা করবি। দেবরাজ লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। মন্দির ছিল, সেই মন্দির পুজো টুজো উনি করতেন, সেইটা বিক্রি করে টাকা দিয়েছি। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন পরে, আজকে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? মিতভাষী, মুখে হাসি, ইনি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল জামানার দাপুটে নেতা। বাগুইহাটি, কেষ্টপুর, রাজারহাট, নিউ টাউনে তাঁর ভয়ে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বুধবার এহেন দেবরাজই পুলিশের জালে। দেবরাজ হাজতে ঢুকতেই একের পর এক মুখ খুলতে শুরু করেছেন সবাই। আমার এয়ারপোর্টে পুরো ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নাম যেখানে ছিল সেখানে আমার সব ব্যবসা বন্ধ করে দিয়েছে। আমার নিজস্ব চারখানা ব্যবসা বন্ধ করে দিয়েছে। বলেছে যেনকে বিজেপি আসবে সিঙ্গে সে ব্যবসা করবি, এখন তুই যা, এখান থেকে চলে যা। আমাদের নিজেদের অফিস ছিল গ্রিন ভ্যালিতে, সেই অফিস দুবার এসে ভাঙচুর করে দিয়ে গেছে। পালিয়ে থাকতে হতো, পালিয়ে থেকে ও আমাকে বলেছিল অ্যাডজাস্ট করতে হবে, আমার কাছে আসতে হবে। সেই আমরা করবো না। এখন গ্রেপ্তার হয়েছে, রাজারহাট গোপালপুর বাসিন্দা শান্তি পেয়েছে। দেবরাজ লোক পাঠিয়ে টাকার জুলুম করছে, টাকা দাও, লাখ লাখ টাকা নিয়েছে। মন্দির ছিল, সেই মন্দিরে সেইটা বিক্রি করে টাকা দিয়েছি। 25 লাখ টাকার উপরে টাকা নিয়েছে। আমাদের খালি বলতো ছেলেকে আটকে রেখে দিয়েছে, ছেলেকে পাঠিয়ে দেওয়া হবে, এমন জায়গায় পাঠানো হবে আর খুঁজে পাবেন না, টাকা দিন। আমার 86 বছর বয়স, পারতাম না সহ্য করতে। আমি চাই শাস্তি হোক। কথা বলতে পারছেন না, তবু বলছেন সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় হোক। যেভাবে তার ছেলেকে হাতকড়া পরিয়ে নিয়ে গিয়েছিল, সেই যারা দোষ করেছিল, যারা এই অত্যাচার করেছিল, তাদেরও হাতকড়া পরে সুবিচার পান। এটাই চাইছেন 86 বছরের একজন পিতা, যার কাছে দেবরাজের অত্যাচারে তার সন্তান কাছে থাকতে পারেন না, ভিন রাজ্যে গিয়ে থাকতে হয়, দিল্লিতে গিয়ে থাকতে হয়। কেষ্টপুর ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিলাম। আমি যখন 4 টাকা ঢালাই করি, তখন সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞাসা কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো বলে জানাচ্ছে না। প্রথমে বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি আমার কাছে 30 লাখ টাকা নিয়ে দেবরাজবাবুকে দেন। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে। আমার টাকাটা ফেরত পাওয়া নিয়ে হলে ভালো হয়, বাস, আর কি বলবো। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবরাজ চক্রবর্তীর এই যে লবি, 2020-তে এই এদের জন্য আমি সুসাইড অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কিনি। কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই, আমি এই ব্যাপারে কেন এসছেন, বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। যে ছেলে 2015-তে সেকেন্ড হ্যান্ড ওয়াগনার নিয়ে ঘুরতো, সেই ছেলে কিছুদিন পরে, আজকে কিছুদিন আগেও সে ফরচুনা, ওডি এগুলো নিয়ে ঘুরতো। তো এত টাকা আসে কোত্থেকে ওর কাছে? একটা মামুলি 11 বছরের একটা কাউন্সিলর, ওর বউ 5 বছরের এমএলএ, 4 বছর আগেও ওয়ার্ল্ড কাপ দেখতে গেছিল কাতারে। কোত্থেকে আসলো টাকাগুলো? নিউজ 18 বাংলা। একাধিকবার জেরা বদল, ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে 10 দিন ধরে গা ঢাকা। এত করেও লাভ হলো না। প্রায় 100 মোবাইল ফোনের টাওয়ার ঘেঁটে দেবরাজ চক্রবর্তীকে খুঁজে বের করলো বেঙ্গল এসটিএফ। দেবরাজ চক্রবর্তী বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। রাঁচির কাছে একটি হোটেল থেকে জালে দেবরাজ। তদন্তকারীদের দাবি, এত সহজে জালে জড়ানো যায়নি দাপুটে এই তৃণমূল নেতাকে। 100-র বেশি মোবাইল ফোনের টাওয়ার ঘাঁটতে হয়েছে তাদের। পুলিশ সূত্রে খবর, জুনের 16 তারিখ থেকেই ঠিকানা বদলাতে শুরু করেন দেবরাজ। প্রথমেই কালিম্পংয়ে চলে যান, সেখান থেকে একাধিক জায়গা ঘোরেন। 24শে জুন দেবরাজের আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে তার মোবাইল ফোনও সুইচ অফ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই তদন্তকারীরা জানতে পারেন ঝাড়খণ্ডের রাঁচির কাছে একটি রিসর্টে উঠেছেন দেবরাজ। পুলিশের দাবি, দেবরাজের সঙ্গে রিসর্টে ছিলেন তার এক সঙ্গীও। সেই সঙ্গীর মোবাইল ফোন ব্যবহার করতেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সঙ্গীর মোবাইল দিয়েই একের পর এক ফোন করতেন তিনি। সঙ্গীর এই ফোনই শেষ পর্যন্ত ধরিয়ে দিল দেবরাজকে। এই মোবাইল ফোন থেকে একাধিক নম্বরে ফোন করা হয়। অধিকাংশ নাম্বারই কোনো না কোনোভাবে দেবরাজের পরিচিতদের সঙ্গে যুক্ত। এই সমস্ত ফোন কলের সূত্র ধরে তদন্তে নামে এসটিএফ। একশোটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, এরপরেই তারা নিশ্চিত হয়ে যান পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানার কাছে ওই রিসর্টে গা ঢাকা দিয়ে রয়েছেন দেবরাজ। রাঁচির এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল দেবরাজের। অভিযোগ, সেই ব্যবসায়ী রিসর্টে বেশ কয়েক কোটি টাকা ঢেলেছিলেন দেবরাজ। এই রিসর্টেই বুধবার সন্ধে অভিযান চালায় বেঙ্গল পুলিশের এসটিএফ। পালিয়েও শেষ রক্ষা হলো না দেবরাজ চক্রবর্তীর। অবশেষে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল এসটিএফ হাতে গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী। ক্যামেরায় গোপালচার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। বীরভূমে দিনরাত এক করে চলছে পুলিশি টহল, নাকা চেকিং। 14 দিনে শুধুমাত্র বীরভূম থেকে গ্রেফতার 32। বীরভূম লাল মাটির জেলা। বীরভূমের বুক চিরে বয়ে গেছে একের পর এক নদী, নদী লাগোয়া একের পর এক বালিঘাট। অভিযোগ, গত কয়েক বছরে এই বালিঘাটগুলো বালি পাচারের ভর কেন্দ্র হয়ে উঠেছে। নদীর বুকে নামে আর্থ মুভার, অবাধে তোলা হয় বালি, কোটি কোটি টাকার পাচারের সাম্রাজ্য। অভিযোগ, প্রশাসন নাকি দেখেও দেখেনি। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স। কড়া সরকার, ময়দানে প্রশাসন। বীরভূমে বালি পাচার রুখতে নজিরবিহীন বন্দোবস্ত। দিন রাত এক করে জেলা জুড়ে চলছে টহলদারি। বালি মাফিয়ার দৌরাত্ম্য রুখতে খড়গহস্ত প্রশাসন। দিন রাত ময়দানে পুলিশ, চলছে চেকিং। বালি ভর্তি গাড়ি আটকাচ্ছে পুলিশ, চলছে নথিপত্র যাচাই। সপ্তাহ দুয়েক ধরে এটাই বীরভূমের বালিঘাটগুলোর আশেপাশের এলাকার ছবি। অনেকেরই দাবি, গত 15 বছরে এমন দৃশ্য দেখা যায়নি। গত 2 সপ্তাহে শুধুমাত্র বীরভূমেই 52টি এফআইআর দায়ের হয়েছে। 32 জনকে গ্রেফতার করা হয়েছে। 1000 টনের বেশি বালি বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্ত বালি পাচারের সঙ্গে যুক্ত 62টি ট্রাক এবং ট্রাক্টরও। বীরভূমে 50টি বৈধ বালিঘাট রয়েছে। অভিযোগ, বৈধ এই বালিঘাটগুলি থেকে অবৈধভাবেও বালি তোলা হয়। গত 27শে জুন পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে বালি বোঝাই 5টি ওভারলোডিং ট্রাক আটক করা হয়। পুলিশের দাবি, অজয় নদের বৈধ বালিঘাট থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। 12 জনকে গ্রেফতার করে পুলিশ। বীরভূমের মোহাম্মদ বাজারে ময়ূরাক্ষীর ধারে বালিঘাটে হানা দেয় জেলা প্রশাসন। অভিযোগ, পারমিট নেই, তাও অনেক জায়গায় বালি মজুত করে রাখা। অতিরিক্ত বালি সিজ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। শুধু বালি পাচার রুখতে কড়াকড়িই নয়, নজরে পাথর খাদানো। বীরভূমে 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী। এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট রয়েছে। অভিযোগ, তৃণমূল জামানায় রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের বদলে গ্রামের মেঠো পথ দিয়ে যেত পাথর বোঝাই গাড়ি।
অভিযোগ, সরকারের করের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই সহজে পাচার করা যেত। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা আর পুলিশের পকেটে। রাজ্যে পালাবদলের পর এই ছবিটাও বদলেছে। বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই এই 5 জায়গার চেক গেটে কড়াকড়ি। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়ে। বদলের বাংলায় বালি পাচারে জিরো টলারেন্স, কড়া সরকার, ময়দানে পুলিশ। নিউজ 18 বাংলা।